দেখো, তোমাদের একেবারে প্রথম অধ্যায়ে আমি আলোচনা করেছি বহির্জাত প্রক্রিয়া। সেই প্রথম অধ্যায়ের দ্বিতীয় অংশে একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় রয়েছে, তা হল ভৌম জলের কার্য ও গঠিত ভূমিরূপ। এখান থেকে বড় প্রশ্ন আসে এবং ছোট মাঝারি বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভৌম জলের কার্য এবং গঠিত ভূমিরূপ। তো আমরা গঠিত ভূমিরূপ পরে পড়ব, আগে আমরা পড়ব ভৌম জল কাকে বলে। দেখো, নামেই এর কাকে বলে এই বিষয়টি লুকিয়ে আছে। ভৌম জল, ভৌম মানে ভূমি, ভূমির জল, মাটির জল, অর্থাৎ মাটির নিচে যে জল আছে তাকে ভৌম জল বলা হয়। এক কথা, মাটির নিচে মানে এই ধরো আমরা টিউবওয়েল, সাবমার্সিবল, বিভিন্ন কূপ, বিভিন্ন কিছুর মাধ্যমে যখন আমরা মাটির নিচ থেকে যে জলটা তুলে আনি এটাকেই ভৌম জল বলে। এটা কিভাবে জমা হয় আমরা সেটা আসছি পরে। অর্থাৎ মাটির বিভিন্ন রন্ধ্র রয়েছে, সেই রন্ধ্রের মধ্যে, রেগোলিথের মধ্যে যে জল অবস্থান করে তাকেই আমরা ভৌম জল বলবো। এখন এই জল কিভাবে সৃষ্টি হয়, কেন থাকে মাটির তলায়, এটা জানতে গেলে আমাদের যেটা জানতে হবে তা হলো ভৌম জলের প্রকারভেদ। অর্থাৎ কোন একরকম জল মাটির তলায় থাকে না। স্বাভাবিক কারণে তার প্রকারগুলো যদি আমরা পড়ি, আলোচনা করি, তাহলে আমরা জানবো মাটির তলায় জল কিভাবে জমা হচ্ছে, কিভাবে থাকছে। এই ভৌম জলকে বেশ কতগুলো ভাগে ভাগ করা যায়। তোমাদের কোনো বইতে 4 ভাগে ভাগ করা হয়েছে, কোনো বইতে 5 ভাগে ভাগ করা হয়েছে, কোনো বইতে 6 ভাগে ভাগ করা হয়েছে। আমি সবগুলো বলছি। প্রধানত 4 ভাগে ভাগ করা হয় এবং 5 ভাগ, 6 ভাগ এটাও আমি বলে দিচ্ছি। প্রথমত আবহিক জল। আবহিক জল কাকে বলে না, এই বৃষ্টিপাত, তুষারপাত প্রভৃতির জল যখন অনুপ্রবেশের মাধ্যমে চুয়ে চুয়ে মাটির রন্ধ্রে রন্ধ্রে ঢুকে মাটির তলায় জমা হয় তাকে আমরা আবহিক জল বলি। এটাই ভৌম জলের সবচেয়ে বেশি পরিমাণ। অর্থাৎ মাটির তলায় যে জল আমরা ভৌম জল হিসাবে পাই তার বেশিরভাগ জলই হচ্ছে এই আবহিক জল। অর্থাৎ বৃষ্টির জল চুয়ে চুয়ে মাটির মধ্যে প্রবেশ করে মাটির মধ্যে যখন অবস্থান করে তখন আমরা তাকে বলি আবহিক জল। দ্বিতীয়ত কি না, সহজাত জল। এই দেখো, সহজাত তার মানে বোধহয় জন্মের সময়ে কিছু জল, পৃথিবী সৃষ্টির সময়ে, পাললিক শিলা সৃষ্টির সময়ে কিছু জলীয় অংশ মাটির মধ্যে, মাটির রন্ধ্রে থেকে গেছে, অবস্থান করছে সেই সময় থেকে। এই প্রকার জলকে আমরা বলি সহজাত জল। তৃতীয়ত উৎসাঙ্গ জল। এটা কি না, এই যে আমাদের ভূগর্ভে ম্যাগমা রয়েছে, এই ম্যাগমার মধ্যে যে জল, সেই জল ম্যাগমা থেকে পৃথক হয়ে একটু উষ্ণ আকারে যখন মাটির রন্ধ্রে খুব অল্প পরিমাণে অবস্থান করে তখন তাকে আমরা বলি উৎসাঙ্গ জল। তাহলে আমরা কি পড়লাম? আবহিক জল, সহজাত জল এবং উৎসাঙ্গ জল। আর কি? মহাসাগরীয় জল। দেখো, বায়ুমণ্ডলের একটা বিশাল অংশ হচ্ছে মহাসাগর। এই মহাসাগরের জল যখন মৃত্তিকার বিভিন্ন স্তর দিয়ে, লেয়ার দিয়ে ঢুকে যায় এবং ভূগর্ভে মাটির তলায় অবস্থান করে তখন তাকে আমরা মহাসাগরীয় জল বলি। অর্থাৎ সরাসরি মহাসাগর থেকে যে জল ভূ অভ্যন্তরে প্রবেশ করছে, এই মহাসাগরীয় জলও কিন্তু বৃষ্টির জল। তাই এটাকে কিন্তু আমরা আবহিক জল বলবো না, সরাসরি মহাসাগর থেকে যে জল মাটির তলায় প্রবেশ করে তাকে আমরা বলবো মহাসাগরীয় জল। এছাড়া রয়েছে কি
না ঘনীভূত জল। এটা কি না মরুভূমি অঞ্চলে মাটির অল্প তলায় কি হয়, মরু অঞ্চলে যেখানে বাষ্পীভবনের হার অত্যাধিক, সেখানে ভূপৃষ্ঠের সামান্য নিচে কিছু জল কি হয়, ঘনীভূত হয়ে অবস্থান করে। খুব অল্প পরিমাণে এই জল, এটি অপ্রধান জল, এটাকে আমরা বলবো ঘনীভূত জল। আর হচ্ছে না রূপান্তরিত জল। না শিলার রূপান্তরের সময় শিলার মধ্যে কিছু জল অবস্থান করে এবং সেই জল মাটির মধ্যে থেকে যায়, আমরা তাকে রূপান্তরিত জল বলি। অর্থাৎ আমি 6 ভাগে ভাগ করলাম, প্রধানত 4টে ভাগ। এই 4টে লিখলেও পরীক্ষাতে হবে। প্রধানত কি কি 4টে ভাগ? না আবহিক জল, সহজাত জল, উৎসান্ত জল এবং মহাসাগরীয় জল। এবং এছাড়াও আমরা আরো 2 প্রকার জল কখনো কখনো ভূগর্ভে লক্ষ্য করি, তাকে আমরা কখনো বলি ঘনীভূত জল, কখনো বলি রূপান্তরিত জল। অর্থাৎ এটা গেল ভূগর্ভস্থ জলের শ্রেণী বিভাগ, অর্থাৎ ভৌম জলের শ্রেণী বিভাগ। এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা তোমাদের পড়তে হবে বই থেকে। এবার আমরা আলোচনা করব যে এই ভূগর্ভে জল কেন সঞ্চিত হয়, কারণ কি, নিয়ন্ত্রক কারা। অর্থাৎ ভূগর্ভে ভৌম জল সঞ্চয়ের কতকগুলি নিয়ন্ত্রক রয়েছে। কি কি সেই নিয়ন্ত্রক? না অধঃক্ষেপণের পরিমাণ ও স্থায়িত্ব। অধঃক্ষেপণ মানে যা কিছু ওপর থেকে পড়ে তাকেই অধঃক্ষেপণ বলে। অর্থাৎ বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি, এদেরকে অধঃক্ষেপণ বলা হয়। তবে প্রধানত আমরা ভৌম জল যে জমা হয় মাটির তলায়, অধঃক্ষেপণের যে রূপ থেকে সবচেয়ে বেশি ভৌম জল জমা হয় তা হলো বৃষ্টিপাত। অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ যেখানে বেশি, স্বাভাবিকভাবেই ভৌম জলের অবস্থানও সেখানে বেশি। বৃষ্টি বেশি হলে বেশি পরিমাণে জল অনুপ্রবেশের মাধ্যমে মাটির অভ্যন্তরে, ভূপৃষ্ঠের অভ্যন্তরে প্রবেশ করবে, ফলে বেশি পরিমাণে ভৌম জল রূপে তা অবস্থান করবে। এবং এই অধঃক্ষেপণের স্থায়িত্বের উপর ভৌম জলের সঞ্চয় নির্ভর করে। স্থায়িত্ব মানে বেশিক্ষণ জুড়ে যদি অধঃক্ষেপণ ঘটে এবং ধীরে ধীরে অনেক বেশি সময় ধরে যদি অধঃক্ষেপণ ঘটে, তাহলে ধীরে ধীরে অনেক বেশি সময় ধরে মাটির তলায় জলের অনুপ্রবেশ ঘটবে। স্বাভাবিক কারণে ভৌম জলের সঞ্চয় বেশি হবে। যদি অনেক বেশি বৃষ্টিপাত অল্প সময়ের মধ্যে হয়, তাহলে কিন্তু তুলনামূলকভাবে অতটা বেশি ভৌম জল সঞ্চিত হয় না। কেন হয় না? না বেশি পরিমাণে যদি বৃষ্টিপাত হয়, মাটির তো অনুপ্রবেশ ক্ষমতা বা ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি রয়েছে, যে প্রচুর বৃষ্টি হলে অনেক বেশি বেশি জল মাটির তলায় চলে যাবে এমনটা নয়, তার একটা গতি রয়েছে। ফলে যদি অধিক পরিমাণে বৃষ্টিপাত হয়, তাহলে কি হবে না জল ধীরে ধীরে অনুপ্রবেশ হবে, কিন্তু অতিরিক্ত জলটা তখন প্রবাহের মাধ্যমে সে অন্যত্র গিয়ে জমা হবে, কোন ভূপৃষ্ঠস্থ জলাধারে সঞ্চিত হবে, অর্থাৎ মাটির তলায় ততটা প্রবেশ করবে না, যতটা ওই পরিমাণ বৃষ্টিপাত ধীরে ধীরে অনেকক্ষণ সময় ধরে হলে ঢুকতে পারতো মাটির তলায়। তাহলে অধঃক্ষেপণ বেশি হলে, বৃষ্টিপাত বেশি হলে অবশ্যই ভৌমজল বেশি সঞ্চিত হবে। আবার তার স্থায়িত্ব কাল যদি বেশি হয়, তাহলে সঞ্চয়ের পরিমাণ বাড়বে, সঞ্চয়ের মাত্রা বাড়বে। দ্বিতীয়ত আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হচ্ছে বাষ্পীভবন। বাষ্পীভবন মানে কি? তা সূর্যের তাপে ভূপৃষ্ঠস্থ জল উষ্ণ হয়ে উপরে উঠে যাবে, একে বাষ্পীভবন বলে। তো যদি বাষ্পীভবনের মাত্রা বেশি হয়, তাহলে স্বাভাবিক কারণে অনুপ্রবেশের মাত্রা কমে যাবে। আর অনুপ্রবেশের মাত্রা কমে যাওয়ার অর্থ মাটির তলায় কম পরিমাণে জল প্রবিষ্ট হচ্ছে, মানে ভৌম জলের সঞ্চয় অপেক্ষাকৃত কমবে। এই কারণে মরুভূমি অঞ্চলে, যেখানে বৃষ্টিপাত তো কমই, তবুও অল্প স্বল্প যখনই যেটুকু বৃষ্টিপাত হয়, এই অত্যাধিক উষ্ণতার কারণে, অধিক বাষ্পীভবনের কারণে
ভূগর্ভে জল যেতে পারে না, অর্থাৎ ভৌম জল পাওয়া যায় না। তৃতীয়ত, সছিদ্রতা। সছিদ্রতা কাকে বলে? না, মৃত্তিকার যে রন্ধ্র, মাটির রন্ধ্র দিয়েই জলের অনুপ্রবেশ ঘটে। তো সছিদ্রতার পরিমাণ যদি বেশি হয় তাহলে স্বাভাবিক কারণে ভৌম জলের অনুপ্রবেশ বেশি হবে এবং মাটির তলায় ভৌম জলের সঞ্চয়ও বেশি হবে। পরের পয়েন্ট, প্রবেশ্যতা। এই সচিত্রতার সাথে প্রবেশ্যতার একটু পার্থক্য রয়েছে, কিন্তু সচিত্রতার প্রবেশ্যতা সম্পর্কিত। প্রবেশ্যতা হচ্ছে প্রবেশ করার ক্ষমতা, কত জল প্রবেশ করছে। অর্থাৎ মৃত্তিকার মধ্যে যদি সচিত্র অংশ বড় বড় হয়, যেমন বেলে মাটি অনেক বেশি রন্ধ্রযুক্ত, রন্ধ্র বড় বড়, ফলে কি হয় না বৃষ্টির জল খুব সহজেই ভূগর্ভে চলে যায়, চুঁয়ে চুঁয়ে মাটির নিচে চলে যায়। তো এই প্রবেশ্যতা যদি বেশি থাকে তাহলে পরে কি হবে না ভৌম জলের সঞ্চয় বেশি হবে। এরপরে কি আছে? ভূমির ঢাল। ভূমির ঢাল বেশি হলে ভূপৃষ্ঠস্থ প্রবাহ বেশি হবে, অর্থাৎ বৃষ্টির জল পড়ে গড়িয়ে গড়িয়ে দ্রুত চলে যাবে এবং গিয়ে কোন ভূপৃষ্ঠস্থ জলাধারে গিয়ে সঞ্চিত হবে। তাহলে কি হলো? জল দাঁড়াতে পারলো না, অর্থাৎ রন্ধ্র দিয়ে মাটির তলায় যেতে পারলো না। স্বাভাবিক কারণে ভূগর্ভস্থ জলের সঞ্চয় কম হবে। এই কারণে পাহাড়ি অঞ্চলে অনেক বেশি বৃষ্টিপাত হয়, কিন্তু ভৌম জল বেশি সঞ্চিত হয় না, কারণ সেই সমস্ত জল পাহাড়ের খাড়া ঢাল বেয়ে গড়িয়ে নিচের দিকে চলে আসে, অর্থাৎ পাহাড়ি অঞ্চলে অনুপ্রবেশ করতে পারে না জল। আর কি? এছাড়াও উদ্ভিদের অবস্থান। উদ্ভিদ থাকলে কি হয় না অনুপ্রবেশ বাড়ায়। প্রথমত উদ্ভিদ জলের প্রবাহকে বাধা দেয়, ফলে কি হয় না জল দাঁড়িয়ে থাকে, ফলে সময় পায় অনুপ্রবেশ হওয়া। তাছাড়াও উদ্ভিদের শিকড় মাটির মধ্যে প্রবেশ করে, ফলে মাটিকে ফাটিয়ে দেয়, রন্ধ্র তৈরি করে, সেই রন্ধ্রের মাধ্যমে জল কিন্তু মাটির তলায় প্রবেশ করে। তো মোটামুটি এই সমস্ত কারণের জন্যই ভূগর্ভে জল সঞ্চিত হয়েছে। এটা গেল ভৌম জল কাকে বলে, ভৌম জলের শ্রেণীবিভাগ এবং ভৌম জলের নিয়ন্ত্রক, সঞ্চয়ের নিয়ন্ত্রক। আর একটি জিনিস রয়েছে, এটা একটু জানা দরকার, তা হলো ভৌম জলের স্তর বিন্যাস। এই যে মাটির তলায় জল আছে, আমরা এই সহজ সরল কথাটা বিশ্বাস করলাম বা জানি, কিন্তু জলের স্তরগুলো কোথায়? মাটি খুঁড়লেই জল পাবো? অনেক সময় পাই, আবার অনেক সময় পাই না। আমরা দেখি না বর্ষাকালে একটু গর্ত করলেই জল বেরিয়ে চলে আসে, তাহলে সেটাও তো ভৌম জল। আবার আমরা দেখি গরমের দিনে গ্রামাঞ্চলে যে টিউবওয়েলের সাহায্যে আমরা জল তুলি, সেই টিউবওয়েল গুলো থেকে জল বেরোয় না, অর্থাৎ তার পাইপ, তার ফিল্টার যে গভীরতায় স্থাপন করা হয়েছে, জলস্তর তার থেকেও তলায় চলে গেছে। অর্থাৎ এই ভৌম জল ওঠা নামা করে, ঋতু ভেদে বৃষ্টিপাতের উপর নির্ভর করে এই ভৌম জল কখনো ভূপৃষ্ঠের কাছাকাছি চলে আসে, আবার কখনো ভূপৃষ্ঠ থেকে অনেকটা তলায় চলে যায়। তো যাই হোক, তাহলে আমরা মাটির তলায় যে ভৌম জল সঞ্চিত হয় তার স্তর বিন্যাসটা একটু জানবো। আমরা প্রধানত মাটির তলায় যে ভৌম জল রয়েছে, একে আমরা প্রধানত দুটো স্তরে ভাগ করব। প্রথমত বায়বীয় স্তর বা ভাদোস স্তর, ভাদোস বা ভাডোস, বায়বীয় স্তর বা ভাডোস স্তর। দ্বিতীয়ত সম্পৃক্ত স্তর বা ফ্রিয়েটিক স্তর। এই বায়বীয় স্তর বা ভাদোস স্তর কাকে বলে? না ভূপৃষ্ঠ থেকে একেবারে সম্পৃক্ত স্তর পর্যন্ত যে অংশে প্রধানত বায়ু চলাচল করতে পারে, বাতাস ঢুকতে পারে, যতদূর পর্যন্ত, সেই স্তরকে বলা হয় বায়বীয় স্তর। এই স্তরে কিভাবে জল জমা হয় তার উপর ভিত্তি করে এই স্তরকে আবার বেশ কতগুলো ভাগে আমরা ভাগ করি। তিনটে ভাগে ভাগ করেছি। এক হচ্ছে মৃত্তিকা জলস্তর,
2 মধ্যবর্তী ভাদস্তর, 3 কৈশিক স্তর। মৃত্তিকা জলস্তর কি না, যতদূর পর্যন্ত উদ্ভিদের শিকড় প্রবেশ করতে পারে, যেটা মাটি বলি আমরা। এই যে আমরা শিলা আর মাটি, আমরা বলি মাটির তলায় কতদূর পর্যন্ত মাটি আছে, তা যতদূর পর্যন্ত আবহবিকার গ্রস্ত হয়েছে। আমরা পড়বো এগুলো, মৃত্তিকা পড়বো। অর্থাৎ সোজা কথা, আমরা মৃত্তিকা জলস্তর কাকে বলবো না, উদ্ভিদের শিকড় যতদূর পর্যন্ত প্রবেশ করতে পারে এবং যে অংশ থেকে উদ্ভিদ তার শিকড়ের মাধ্যমে জল গ্রহণ করতে পারে, সেই স্তরকে বলবো আমরা মৃত্তিকা জলস্তর। এই মৃত্তিকা জলস্তরে দুরকম জলের অবস্থান লক্ষ্য করা যায়। কি কি দুরকম জল না, এক জলাকর্ষজ জল, হাইগ্রোস্কোপিক ওয়াটার। এটা কি না, এটা এই যে আমাদের বায়ুমণ্ডলে যে আর্দ্রতা রয়েছে, জলীয় বাষ্প রয়েছে, একেবারে মৃত্তিকার ওপরের স্তর এই বায়ুমণ্ডল থেকে কিছু জলীয় বাষ্প শোষণ করে তার মধ্যে ধারণ করে এবং আর্দ্রতা লাভ করে। এই যে আর্দ্রতা, এই যে জল, একেই আমরা বলবো হাইগ্রোস্কোপিক ওয়াটার বা জলাকর্ষজ জল। এই জল কিন্তু আমরা দেখতে পাই না, এটি মাটির সাথে মিশে থাকে। এই জল কিন্তু উদ্ভিদের কোনো তেমন কাজেও আসে না। আর দ্বিতীয় জল কি না, অভিকর্ষজ জল। এটা কি না, যখন বৃষ্টি হয় তখন সেই বৃষ্টির জল অভিকর্ষের টানে রন্ধ্র রন্ধ্রে 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 আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। এই প্রকার জলকে বলা হয় অভিকর্ষজ জল। এই দু প্রকার জল হচ্ছে মৃত্তিকা জলস্তরে অবস্থান করে। এর পরের জলস্তর কি না, মধ্যবর্তী ভাদস্তর। এটা কোন অংশ, কোন অংশকে বোঝাচ্ছে এটা না, মৃত্তিকা জলস্তর থেকে কৈশিক জলস্তর পর্যন্ত, মৃত্তিকা জলস্তরের তলা থেকে, অর্থাৎ মাটির একদম উপরের অংশে, যেখানে উদ্ভিদের শিকড় টিকড় গুলো থাকে কয়েক মিটারের মধ্যে, তার তলা থেকে একদম কৈশিক স্তর, নিচে আছে কৈশিক স্তর, আমরা পড়বো, ততদূর পর্যন্ত যে অংশ, যে বায়বীয় স্তর, তাকে বলা হচ্ছে মধ্যবর্তী ভাদস্তর। এখানে কি না, এটা ঋতুভিত্তিক, এই স্তরে জল বাড়ে এবং কমে। বর্ষাকালে যখন প্রচুর বৃষ্টি হয় তখন এই স্তরের জল অনেকটা উপরে চলে আসে। আবার যখন বৃষ্টিপাতের পরিমাণ কমে যায় শুষ্ক ঋতুতে, এই স্তর থেকে জল কিন্তু নিচের দিকে চলে যায়। গ্রামাঞ্চলে অনেক টিউবওয়েল গুলো এই স্তরে স্থাপন করা হয়, ওই জন্য বর্ষাকালে দেখবে তোমরা খুব সহজেই জল বেরোয়। কিন্তু গ্রীষ্মকালে যখন উষ্ণতার পরিমাণ অনেক বেড়ে যায়, বাষ্পীভবনের মাত্রা বেড়ে যায়, বৃষ্টিপাত তেমন হয় না, তখন এই স্তর থেকে কিন্তু জল চলে যায় আরো তলায়, তখন এই টিউবওয়েল গুলো থেকে জল পড়ে না। আর একেবারে তলায় কে রয়েছে, বায়বীয় স্তরের তলায় কৈশিক স্তর। কাকে বলে কৈশিক স্তর না, শুষ্ক ঋতুতে যে অঞ্চল থেকে কৈশিক প্রক্রিয়ায় রন্ধ্রের সাহায্যে জল উপরের স্তরে চলে আসে, যে অংশটা থেকে, অর্থাৎ যখন শুষ্ক ঋতু, মধ্যবর্তী ভাদস্তর শুকিয়ে যায়, তখন তার তলায় যে আর্দ্র স্তর থাকে, সেই স্তরের জল তখন কৈশিক প্রক্রিয়ায় কি হয় না, ওপরের দিকে চলে আসে এবং ওপরের স্তর আর্দ্রতা যুক্ত হয়। তাই যে অংশের জল শুষ্ক ঋতুতে ওপরের অংশে চলে আসে কৈশিক প্রক্রিয়ার মাধ্যমে, ওই অংশকে, ওই স্তরকে কৈশিক স্তর বলা হয়। তাহলে এই তিনটে স্তর নিয়ে হলো কি না, বায়বীয় স্তর বা ভাদস্তর। এই স্তর কিন্তু কখনোই স্থায়ী সম্পৃক্ত বা সম্পৃক্ত স্তর নয়। আবারও বলি, এই স্তর যখন আর্দ্র ঋতু বা বর্ষাকাল, তখন এই স্তরে অনেক বেশি ভৌমজল অবস্থান করবে। আবার শুষ্ক ঋতুতে এই স্তর কিন্তু শুষ্ক হয়ে যাবে, শুকিয়ে যাবে, জল থাকবে না, নাও থাকতে পারে। দ্বিতীয় স্তর হচ্ছে সম্পৃক্ত স্তর বা ফ্রিয়েটিক স্তর, অর্থাৎ এখানে জল অবস্থান করে। এই স্তরের তলায় কোনো অপ্রবেশ্য শিলাস্তর অবস্থান করে।
ওপর থেকে সমস্ত জল, অভিকর্ষজ জল, বৃষ্টিপাতের জল, সমস্ত জল চুয়ে চুয়ে মাটির তলায় এই স্তরে গিয়ে অবস্থান করে। এই স্তরকে আবার দুভাগে ভাগ করা হয়, এক সাময়িক সম্পৃক্ত স্তর আর স্থায়ী সম্পৃক্ত স্তর। সাময়িক সম্পৃক্ত স্তর কি না, কখনো কখনো শুষ্ক ঋতুতে এই স্তরের কিন্তু জলের পরিমাণ কমে যায়, একে সাময়িক সম্পৃক্ত স্তর বলা হয়। আর্দ্র ঋতুতে এখানে জল পরিপূর্ণ থাকে, সমস্ত রন্ধ্র জলে টইটুম্বুর থাকে, তখন সম্পৃক্ততা লাভ করে। আবার যখন শুষ্ক ঋতু, তখন এই স্তরে জলের পরিমাণ অনেকটা কমে যায়, তাই একে সাময়িক সম্পৃক্ত স্তর বলা হয়। আমরা প্রধানত কূপের মাধ্যমে, ডিপ টিউবওয়েল, সাবমার্সিবল প্রভৃতি মাধ্যমে এই স্তর থেকে কিন্তু জল সংগ্রহ করি এবং অতিরিক্ত পরিমাণে ভৌমজল উত্তোলন করলে কখনো কখনো দেখি আমাদের যে সাবমার্সিবল বা নলকূপে জলের পরিমাণ কমে যায়, তা কিন্তু এই কারণে। ফলে এটি যদি স্থায়ী সম্পৃক্ত স্তর হতো তাহলে জলের এই ঘাটতি কিন্তু কখনোই হতো না। আর এর তলায় রয়েছে কে না, স্থায়ী সম্পৃক্ত স্তর। না এখানে কি না, এখানে সবসময় জল পরিপূর্ণ থাকে, এটি সর্বদা সম্পৃক্ত স্তর, অর্থাৎ এর তলায় একটি স্থায়ী অপ্রবেশ্য স্তর অবস্থান করে। সমস্ত জল গিয়ে এই অঞ্চলে অবস্থান করে, অর্থাৎ এটি এক প্রকার অ্যাকুইফার, এখানে সবসময় জল থাকবে। যদি এই জায়গা পর্যন্ত কোনো নলকূপ আমরা স্থাপন করতে পারি তাহলে কিন্তু সেই নলকূপ থেকে সারা বছর সব সময় জল বেরোবে। তো এটি হচ্ছে স্থায়ী সম্পৃক্ত স্তর। অর্থাৎ আমরা ভৌম জলকে, জলস্তরকে দুটি ভাগে ভাগ করলাম, এক ভাদস্তর, দুই সম্পৃক্ত স্তর। আর এই ভাদস্তরকে তিন ভাগে ভাগ করলাম, এক মৃত্তিকা জলস্তর, দুই মধ্যবর্তী ভাদস্তর, তিন কৈশিক স্তর। আর সম্পৃক্ত স্তরকে আমরা সম্পৃক্ততার ভিত্তিতে দুভাগে ভাগ করেছি, একটি স্থায়ী সম্পৃক্ত স্তর, একটি অস্থায়ী সম্পৃক্ত স্তর বা সাময়িক সম্পৃক্ত স্তর। মোটামুটি আমরা ভৌমজল কাকে বলে জানলাম, এটা তোমরা বই থেকে ভালো করে পড়বে। এই জায়গা থেকে সাধারণত নানান ধরনের শর্ট কোশ্চেন গুলো আসে। ভাদস্তর কাকে বলে আসে, অ্যাকুইফার কাকে বলে আসে, সম্পৃক্ত স্তর অসম্পৃক্ত স্তরের পার্থক্য কি, ভালো করে পড়বে। ভৌমজলের শ্রেণী বিভাগ পরীক্ষায় আসে। আর বাকি 1 নম্বর মাল্টিপল কোশ্চেন বা শর্ট আনসার টাইপ কোশ্চেন আসতে পারে। বড় প্রশ্ন সচরাচর এখান থেকে আসে না, তবে খুব ভালো করে এটি বই থেকে তোমরা পড়বে। আর এর পরের ক্লাসে আমরা পড়ব কি না, এই ভৌমজলের ফলে কি ধরনের ভূমিরূপ গঠিত হয়, ভৌমজলের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ।